হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। ছেলেদের জীবনটা এমন এক জীবন যেখানে প্রতিটি মুহূর্তকে বুঝে ওঠার আগেই সেই মুহূর্তের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে হয়। তা আর হবে নাই বা কেন? কিছু দায়িত্ববোধ জাঁকিয়ে ধরে যে হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। দায়িত্ব। তুই আবার সিগারেট নিয়েছিস? ফেল বলছি, ফেল। অতনু শুভর হাত থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় সিগারেটটা। কি হয়েছে তো শুভ্র? কিছু না রে। তাহলে সিগারেট কেন? আমাদের জীবনটা তো ওই সিগারেটের মতোই। মানে, একটু একটু করে পুড়তে থাকি সিগারেটের মতো, তারপর ধোঁয়া, তারপর ছাই। বলে হাসে শুভ্র। তোর কি হয়েছে বলবি? জীবনের শেষ প্রান্ত অবধি তো তুই আমার সাথে ছিলিস। এসব কি কথা, হ্যাঁ? জীবনের শেষ প্রান্ত? এসব কি আর কি হচ্ছে? বাবা আমাকে মারধর করে বের করে দিয়েছে রে বাড়ি থেকে। বলেছে ক্লাস 10 অবধি পড়ে ছেড়ে দেওয়া বেকার ছেলেকে আমি এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। কাজ খুঁজে নিতে বলল। টাকা না রোজগার করা পর্যন্ত আমি বাড়ি ঢুকতে দেবে না আমায়। মা খুব কাঁদছিল জানিস, যখন আমাকে বাবা মারছিল। এই দেখ, আমার ঘাড়ে পিঠে বুকে হাতে বেল্ট, এর কালশিটে রক্তও বেরোচ্ছে অনেক। অতনু দেখে শুভ্রর গোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন। কাকু এটা কি করলেন? বকাঝকা দিতে পারতেন, কিন্তু এইভাবে। অতনু আর্তনাদ করে বলে ওঠে, না রে ভাই, মুখের কথা বুকে আঘাতের তীব্রতার চেয়ে বেল্ট বা চাবুকের আঘাতের তীব্রতা অনেক কম। দাঁড়া, আমি ওষুধ আনি। এত সাংঘাতিক ক্ষতগুলো খুব যন্ত্রণা করছে বল। ইস, দগদগ করছে পুরো। আমি এখনই ওষুধ নিয়ে আসছি, ব্যস্ত হয়ে বলে অতনু। শুভ্র অতনুর অস্থিরতা দেখে ওর হাত ধরে মাথা নাড়িয়ে বলে, আমাদের যন্ত্রণা থাকতে নেই, আমাদের যন্ত্রণা হয় না। কি যা তা বলছিস তুই? এত সাংঘাতিক ক্ষত? পাগলামি করিস না শুভ্র, আমাকে যেতে দে। যাস না অতনু, আমার কাছে বস একটু। তুই থাকলে আমার কিছু হবে না রে। শুভ্রর কথাগুলো শুনে আজ খুবই কষ্ট হচ্ছে অতনুর। দুই বন্ধু হাইওয়ে একটু সাইডে ফুটপাতে টাইপের জায়গায় বসে আছে। একটু এগোলে ব্রিজ, আর তার ওপারে নদী। অনেকক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে অতনু বলে ওঠে, শুভ্র, তোর যন্ত্রণা হচ্ছে না? না রে। মিথ্যা কথা বলিস না, আমাকে শেখাচ্ছিস? আমাদের যন্ত্রণা হলেও যন্ত্রণা হচ্ছে বলতে নেই, বরং সবার সব যন্ত্রণা নিজের কাঁধে হাসি মুখে তুলে নিতে হয়। চোখের জল এলেও সেটাকে বাইরে আসতে দিতে নেই, কারণ আমরা ছেলে, আমাদের কাঁদতে নেই, কাঁদতে দেওয়া হয় না। আর আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমরা এই জগৎটাকে চিনি যে এটা কতটা কঠিন, কতটা কঠোর। সবাই তো কাঁধে চাপড় মেরে সান্ত্বনা বা মোটিভেট করতেই পারে, কিন্তু লড়াইটা দিন শেষে আমাদের একার, আর নিজেকেই করতে হয়। এত কিছুর যন্ত্রণা ভোগ করতে করতে বেল্ট এর মারের যন্ত্রণা মনেই থাকে না রে। এখন টাকা ছাড়া সব ফাঁকা। টাকা থাকলেই তুই পরিবারের কাছে দায়িত্বশীল ছেলে। টাকা থাকলেই তুই আত্মীয়ের কাছে নয়নের মণি। টাকা থাকলেই তুই বন্ধু মহলে সেরা। টাকা থাকলেই তুই বহু নারীর হৃদয় হরণকারী। বোনের সেরা দাদা, তোর এলাকায় নাম করা কেউ, সেরা প্রেমিক, সেরা স্বামী, সেরা জামাই, সেরা বাবা। বলতে বলতে গলা ধরে আসে শুভ্রর। অতনু ওর হাতটা ধরে বলে, ভেঙে পড়িস না বন্ধু, আমরা ঠিক পারবো, দেখিস। পারবই আমরা। আজ যাদের সবার কাছে শুনতে হয় বেকার ছেলে, তারাই একদিন সবার দায়িত্ব মাথায় তুলে নেবে। ওই যে তুই বললি না যে আমাদের কাঁদতে নেই, তেমন আমিও বলছি আমাদের ভেঙে পড়তেও নেই। সবসময় এই চওড়া বুকটাতে বল রেখে এগিয়ে যেতে হয়। প্রচুর যন্ত্রণা, প্রচুর কষ্ট, অনেক ক্ষত আমাদের পিঠে ছিন্ন ভিন্ন করে দেবে, কিন্তু আমরাই যে পরিবারের পাঁচিল ভেঙে পড়লে, দরজা ভেঙে গেলে যেমন বাড়ির সুরক্ষা নেই, আমরা ভেঙে গেলে আমাদের পরিবারের সুরক্ষা কার হাতে থাকবে? দরজায় তো বাড়ির লোকেরা কথায় কথায় অনেক লাথি মারে, ধাক্কা মারে, ভাঙে, কিন্তু তবুও সেই দরজা বা পাঁচিল ঠিকই বাড়ির সবাইকে সুরক্ষিত করে রাখে। দরজার সাথে আমাদের পার্থক্য একটাই, দরজাকে বাড়ির ভেতরের সদস্যরা সারিয়ে তোলে, কিন্তু আমাদের সারানো আমাদের নিজেদেরকেই করতে হয়। ভেঙে পড়িস না ভাই আমার। বিহবল হয়ে শোনে শুভ্র অতনুর কথাগুলো। এটাই যে মধ্যবিত্ত পরিবারের বাণী। আর যাদের জীবনে সবচেয়ে বড় প্রাণশক্তি এইসব কথাগুলো, তাদের জাতি হলো পুরুষ। হ্যাঁ, ছেলে নয়, পুরুষ। জন্ম থেকেই তারা শিশুপুত্র, এর চেয়েও পুরুষ সিংহ হিসেবে বেশি সমাদৃত। তাদের জন্মটার উদ্দেশ্যে একটাই, তাদের ঘাম হোক বা রক্ত, দুই ঝরিয়ে পরিবারের সবাইকে ভালো রাখা, সবার দায়িত্বে নেওয়া। নিজের ভালো থাকা ভাবার চেয়েও সবার ভালো থাকার দিকে নজর রাখা। নিজের পছন্দের জিনিসটা কিনতে যাওয়ার সময় 10 বার ভাবা, আমি যদি এটা কিনি বাড়িতে কোনো অসুবিধা হবে না তো? না, সব ছেলেরা নয়। তাই বলে অতনু বলে ওঠে শুভ্রর ভাবনার উত্তরে। শুভ্র তাকায় অতনুর দিকে। অতনু বলে, তুই ভাবছিস যে সব ছেলেদের জীবনটাই ত্যাগ, কিন্তু না ভাই, তা নয়। বহু ছেলেরাই বোঝে না লড়াই কাকে বলে, জানে না অভাব কি, সংগ্রাম কি, অনুভব করে না কখনো নিজের না খেয়ে থেকে পরিবারকে খাওয়ানোর আনন্দ কতটা। তাদের গায়ে কখনো পরিশ্রমী বাবার ক্রোধ ও কষ্ট মিশ্রিত মার পড়ে না। ওরা শাসন জেনে না,
চেনে বিপদে চালিত করা আদর, বরং তারা টাকা পড়াচ্ছে প্রচুর, যা চায় তাই পায়, এটা কেনে সেটা খরচ করে। তারা তো জানে তাদের জীবনটা পুরোপুরি ঠিকই আছে, সুখে বিলাস ব্যসনে ভরা জীবন, অসৎভাবে তাই জীবনযাপন করে অনেক ছেলেই বিশৃঙ্খলা, আরও অনেক কিছু। কিন্তু তারাও বড়াই করে বলে আমরা ছেলে, পরিবারের পাঁচিল। ওরাই জানে ওরা পাঁচিল নাকি যত গৃহ। ওরা করছে করুক, ওদের সব আছে তাই ওরা করছে, কিন্তু আমাদের তো তা নেই ভাই। আর হলেও তা শুধুমাত্র নিজেদের সুখের পেছনে খরচ করার জন্য গচ্ছিত নয়। সবাইকে ভালো রাখার পর যদি কিছু অবশিষ্ট থাকে তখন হয়তো পরিবারের আনন্দেই আমাদের আনন্দিত হতে হয়। তোকে কি আমি বোঝাতে পারলাম শুভ্র? শুভ্র চুপ করে সব শুনছে। চুপ করেই থাকবি নাকি কিছু বলবি? ওষুধটাও দিলি না, বড্ড জেদ তোর, জানিস তো শুভ্র। রেগে বলে ওঠে অতনু। সব যন্ত্রণা চলে গেছে রে তোর কথাগুলো শুনে। তুই ঠিকই বলেছিস, সত্যিই তো। বাবা কেন আমার গায়ে হাত তুলবে? কতটা কষ্ট পেলে বাবার মতো মানুষ এমন কাজ করে তার সন্তানের সাথে? বাবাও তো আমাদের মতোই এককালে এই কিশোর ছিল। ছিল অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ইচ্ছা, কিন্তু এসবের উপরেও দায়িত্ব বলে যে একটা শব্দ আছে, ওই দায়িত্ব শব্দটার কাছে সত্যি বলতে ছেলেদের জীবনের অন্য কোনো কিছু টেকে না, এমনকি পড়াশোনাও। তাই তো মাঝপথে ছেড়ে দিতে হয় বাইকে, আর গুনতে হয় গাতরে খাটার পর কয়েকটা টাকা। আর দায়িত্ববান এর মাপকাঠিই তো একমাত্র অর্থ। চল, তুই আর আমি দুজনেই যা কাজ পাই করব। কোনো কাজই তো ছোট নয়, অসৎ পথে না থাকলেই হলো। অতনু ওকে বুকে জড়িয়ে ধরে, শুভ্রও জড়িয়ে ধরে ওর প্রিয় বন্ধুকে। তখন অনেক রাত, তবুও দুই বন্ধু মিলে একসাথে পথ চলতে থাকে, চোখে আসা দায়িত্ববোধের, মনে ইচ্ছা দায়িত্ববান হওয়ার, বুকে বল দায়িত্ব পালনের জন্য, আর চেষ্টা শুরু দায়িত্বের জন্য। সব রাগ কষ্ট অভিমান ভুলে অতনু আর শুভ্র একটা গ্যারেজ এ কাজ পায়। দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো অনেক পরিশ্রমটাও অনেক মনে করতে মন চায় না। বাবার হাতে টাকা তুলে দেয় শুভ্র। বাবার চোখে জল, হন্যে হয়ে ছেলেকে খুঁজে গেছে। মা সারা রাত জেগে, চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। বুকে জড়িয়ে ধরে বাবা বলে, কোথায় ছিলিস তুই বাবা? রাগের মাথায় তোকে অনেক মেরেছি আমি, অনেক যন্ত্রণা দিয়েছি তোকে, আমাকে ক্ষমা করে দে। না বাবা, এভাবে বলো না গো। তোমার ওই মার যে এক প্রকার আশীর্বাদ, ওই মারটা নিজের বাবার বদলে অন্য কেউ যদি দিত তাহলে আরও বেশি যন্ত্রণার হতো, অপমানের হতো। ওই মার শিখিয়েছে যে একটা ছেলের জীবনে কতটা কঠোর হতে পারে। জীবনের গভীরতা, মূল্যবোধ সবটা বুঝেছি বাবা। আর অতনু না থাকলে আমি হয়তো এসব কিছু কখনোই বুঝতে পারতাম না। ছেলেদের জীবন মোটেও সহজ নয় যে। মেয়ে মানেই যে শুধু বিসর্জন নয়, ছেলে মানেও তো বিসর্জন। মানব জন্ম মানেই তো কোনো না কোনোভাবে বিসর্জন দেওয়া নিজেকে।